প্রাচীন ভারতের বিশাল ইতিহাসে ৫,০০০ বছরেরও বেশি সময় আগে প্রকৃতির সাথে গভীর সংযোগ জীবনের প্রতিটি দিককে আকার দিয়েছিল। এখানে বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য এবং সমৃদ্ধ ঐতিহ্যের মধ্যে মানুষ প্রাকৃতিক বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে বসবাস করত। এখানেই আয়ুর্বেদ, জীবনের এবং দীর্ঘায়ুতা প্রাচীন বিজ্ঞান এর বীজ বপন করা হয়েছিল, যা একটি ঐতিহ্যে রূপান্তরিত হয়েছে যা আজও সমৃদ্ধ হচ্ছে। অধ্যায় ১, প্রাচীন ভারতে জীবন। এই যুগে প্রকৃতি ছিল উভয়ই প্রদানকারী এবং রক্ষক, যা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করত। ভারতীয় উপমহাদেশের মানুষ পৃথিবীর প্রচুর ফসলের উপর নির্ভরশীল ছিল। তাদের চারপাশে যা বনভাবে বৃদ্ধি পেত সেই ফল, সবজি এবং পাতা খাওয়া হতো। জীবিকার জন্য তারা উপলব্ধ জিনিসগুলি সংগ্রহ করত। প্রতিটি অঞ্চল তার নিজস্ব অফারিং দিয়ে, যা জলবায়ু এবং ভূখণ্ড দ্বারা গঠিত ছিল। কিছু খাবার কাঁচা খাওয়া হলেও অন্যদের জন্য দক্ষ প্রস্তুতি প্রয়োজন ছিল। মানুষ উপাদানগুলি কাজে লাগানো শিখেছিল, ধোয়া, ফুটানো এবং মিশ্রণ করে পুষ্টিকর খাবার তৈরি করতে। প্রকৃতির সাথে এই সরল কিন্তু গভীর সম্পর্ক পরিবেশের প্রতি গভীর শ্রদ্ধা তৈরি করেছিল এবং এর অন্তহীন জীবন ধারণের ক্ষমতার প্রতি শ্রদ্ধা জানাত। অধ্যায় ২, রোগের উদ্ভব এবং চিকিৎসা। তবুও জীবন চ্যালেঞ্জ ছাড়া ছিল না। সম্প্রদায়গুলি প্রসারিত হওয়ার সাথে সাথে স্বাস্থ্যের জটিলতাও বেড়ে গিয়েছিল। রোগের উদ্ভব, কিছু সংক্রামক, অন্যগুলি সংক্রামণীয় বা অ্যালার্জির কারণে উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করত। এই কঠিন সময়ে মানব বুদ্ধিমত্তা এবং প্রকৃতির সম্পদ একত্রিত হয়ে চিকিৎসা নিয়ে আসে। যখন কিছু রোগের কাছে আত্মসমর্পণ করল, তখন আরও অনেকে সুস্থ হয়েছিল। বিশ্বাসকে শক্তিশালী করেছিল যে প্রকৃতির মধ্যেই প্রতিটি অসুখের জন্য চিকিৎসা ছিল। প্রকৃতির ফার্মেসিতে এই নির্ভরশীলতা স্বাস্থ্য এবং সুস্থতার গভীর বোঝার ভিত্তি স্থাপন করেছিল। অধ্যায় ৩, পঞ্চমহাভূতের জ্ঞান। জ্ঞানের মধ্যে একটি উপলব্ধি উন্মোচিত হয়েছিল: মানুষ হল মহাবিশ্বের একটি ক্ষুদ্র মডেল, এক মহাজাগতিক আদেশের প্রতিফলন। কিছু বুদ্ধিবৃত্তিক চিন্তাবিদ মেনে নিয়েছিলেন যে মানুষ প্রকৃতির একটি অংশ এবং পর্যবেক্ষণ করেছিলেন যে মহাবিশ্বে পঞ্চমহাভূতের আকারে যা কিছু উপস্থিত তা আমাদের দেহেও একইভাবে উপস্থিত, তবে ভিন্ন রূপে। যেমন পৃথিবী হাড়ের সাথে, জল রক্তের সাথে, তেজ আগুন পেটের আগুনের সাথে, বাজু শ্বাসের সাথে এবং আকাশ শরীরের সমস্ত খালি স্থানগুলির সাথে। এই পর্যবেক্ষণটি পরে বিখ্যাতভাবে লোকপুরুষ সম্য সিদ্ধান্ত নামে পরিচিত হয়েছিল। এটি বিখ্যাতভাবে বলা হয়, যথাপিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, ব্যক্তি এবং মহাবিশ্বের মধ্যে এই গভীর সংযোগ আয়ুর্বেদ দর্শনের প্রধান ভিত্তি হয়ে উঠেছিল, যা মানুষের স্বাস্থ্য, অসুস্থতা এবং চিকিৎসা সম্পর্কে বোঝাপড়া চালিত করেছিল। অধ্যায় ৪, আয়ুর্বেদ চিকিৎসার ভিত্তি। এই বোঝাপড়ার সাথে আয়ুর্বেদ একটি ব্যাপক চিকিৎসা ব্যবস্থা হিসেবে আবির্ভূত হয়েছিল। এই নীতি হয়তো একটি চিন্তার প্রক্রিয়া শুরু করেছিল যে যখনই দেহ অসুস্থ হয়, আমরা প্রকৃতি থেকে এই পঞ্চমহাভূতা এবং লোকপুরুষ সমবাদা প্রযোগ করে চিকিৎসার উপাদানগুলি পেতে পারি। তাই যখনই দেহে কিছু মহাভূতার অভাব হয়, তখন তা বাইরের প্রকৃতি থেকে প্রদান করা হতো। যেমন ডায়রিয়ায় আক্রান্ত ব্যক্তিকে পর্যাপ্ত পরিমাণ জল দেওয়া হয়, তেমনি যদি দেহে কিছু অতিরিক্ত মহাভূতা থাকে, তাহলে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত ওষুধ দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল। এই নীতিটি আয়ুর্বেদের সাধারণ বিশেষ সিদ্ধান্ত নামে পরিচিত, যা আয়ুর্বেদের মৌলিক চিকিৎসা নীতি গঠন করে। এই প্রক্রিয়াগুলির বিকাশের সময় প্রাথমিক চিন্তাধারা ব্রহ্মা নামে একটি শব্দ দ্বারা দেখা যেতে পারে। অধ্যায় ৫, আয়ুর্বেদ জ্ঞানের ডকুমেন্টেশন। এই পবিত্র শিক্ষা স্থানগুলিতে আয়ুর্বেদের জ্ঞান প্রজন্মের মাধ্যমে সংরক্ষিত হয়েছিল। প্রাথমিকভাবে এই জ্ঞানটি মৌখিকভাবে শেয়ার করা হয়েছিল, কঠোর অধ্যয়ন এবং মেমোরাইজেশন মাধ্যমে। মহর্ষি আত্রেয়ের নির্দেশনায় অগ্নিবেশের মতো ঋষিরা এই বিশাল জ্ঞানকে গ্রন্থে নথিভুক্ত করার মহাকাব্যিক কাজ শুরু করেন। এই গ্রন্থগুলির মধ্যে অগ্নিবেশতন্ত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ভূত হয়েছিল, আয়ুর্বেদিক জ্ঞানের সারাংশ ধারণ করে। একইভাবে ধন্বন্তরী মহর্ষির অধীনে ঋষি সুশ্রুত সংহিতা নথিভুক্ত করেছিলেন, যা আয়ুর্বেদে সার্জিক্যাল জ্ঞানের মূল ভিত্তি। অধ্যায় ৬, জ্ঞান সংরক্ষণে চ্যালেঞ্জ। আয়ুর্বেদের যাত্রা অনেক চ্যালেঞ্জের সঙ্গে ছিল। প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা এবং আগুন অনেক প্রাচীন পাণ্ডুলিপি দাবি করে।
আক্রমণ এবং যুদ্ধগুলি গ্রন্থাগার এবং মন্দিরের ধ্বংসের দিকে পরিচালিত করেছিল, এই মূল্যবান জ্ঞানকে আরও বেশি হুমকি সৃষ্টি করেছিল। রাজ্যগুলির মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষ এবং আমাদের ঐতিহ্যের ইচ্ছাকৃত পুড়িয়ে দেওয়ার ফলে অমূল্য বৈজ্ঞানিক অন্তর্দৃষ্টির ক্ষতি হয়েছে। এই চ্যালেঞ্জের মধ্যে নিবেদিত পণ্ডিত এবং শ্বাস করা যা কিছু তারা সংরক্ষণ করতে পারে তা সংরক্ষণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। কিছু মহান পূর্বপুরুষের দৃঢ়তা নিশ্চিত করেছিল যে এই প্রাচীন জ্ঞানের কিছু অংশ বেঁচে ছিল, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আযুর্বেদের ঐতিহ্যকে রক্ষা করে। অধ্যায় ৭, চরক সংহিতার বিবর্তন। যখন অগ্নিবেশতন্ত্র আচার্য চরকের হাতে পৌঁছেছিল, তখন এতে পরিবর্তন ঘটে এবং কিছু অংশ হয়তো হারিয়ে গিয়েছিল। এই সংস্করণটি সংশোধিত হয়েছিল এবং চরক সংহিতা নামে পরিচিত হয়ে উঠেছিল। পরিবর্তন এবং হারিয়ে যাওয়া অংশগুলির কারণে এটি তার মূল আকারে ছিল না। পরে আচার্য দৃঢ়বলা চরক সংহিতার হারিয়ে যাওয়া অংশগুলি সম্পন্ন করেন এবং এই সংস্করণটি আমরা আজ পাই। এটি প্রায় ৪th শতাব্দীর কাছাকাছি বলে মনে করা হয়, কিন্তু এটি আরও অনেক আগে হতে পারে। ভারতের দূরদর্শী রাজারা তাদের শাসনের অধীনে লেখকদের সাহায্যে চরক সংহিতার একাধিক কপি তৈরি করিয়েছিলেন। ২০০ শতাব্দীতে আচার্য যাদবজি ত্রিকামজি আচার্য সমস্ত উপলব্ধ পাণ্ডুলিপির সাহায্যে চরক সংহিতার সম্পাদনা এবং প্রকাশ করার মহাকাব্যিক কাজ গ্রহণ করেছিলেন। লেখক, রেডাক্টর, ভাষ্যকার, লেখক, রাজা, জনতা এবং আযুর্বেদ চিকিৎসকদের এই সমষ্টিগত প্রচেষ্টা নিশ্চিত করেছে যে আযুর্বেদ সংহিতার ঐতিহ্য সংরক্ষিত এবং প্রচারিত হয়েছে। অধ্যায় ৮, আচার্য চরককে। আচার্য চরককে প্রায়ই আযুর্বেদে একটি মৌলিক চিত্র হিসেবে বিবেচনা করা হয়, তবুও এটি নিয়ে কিছু বিতর্ক রয়েছে যে চরক একজন ব্যক্তি বা পণ্ডিতদের একটি সমষ্টিগত গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে কিনা। চরক নামটি নিজেই এমন কাউকে নির্দেশ করে যে এক স্থান থেকে অন্য স্থানে চলে। এটি ইঙ্গিত দেয় যে এটি একটি ঐতিহ্য বা চিন্তার স্কুল নির্দেশ করতে পারে, বরং একটি ব্যক্তির চেয়ে। কিছু ব্যাখ্যা অনুসারে চরক আযুর্বেদিক জ্ঞানের বিকাশে অবদানকারী প্রামাণিক আযুর্বেদিক পণ্ডিতদের একটি বংশকে নির্দেশ করে। এই চিন্তার স্কুলটি মহান ঋষি মহর্ষি আত্রেয়ের নির্দেশনায় প্রতিষ্ঠিত বলে মনে করা হয়। চরক সংহিতা, চরককে আবিষ্কার করা মূল গ্রন্থ, এই বিশাল জ্ঞান শৃঙ্খলাকে সন্নিবিষ্ট করে চিকিৎসা এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর শিক্ষা অন্তর্ভুক্ত করে। এই পদ্ধতি প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরিত জ্ঞানের সমৃদ্ধ ঐতিহ্যকে প্রতিফলিত করে, যা আযুর্বেদের অনুশীলনকে আকার দেয় এবং সময়ের সাথে এর বিকাশকে প্রভাবিত করে। অধ্যায় ৯, চরক সংহিতার ঐতিহ্য। দূরদর্শী শাসক এবং নিবেদিত পণ্ডিতদের প্রচেষ্টার মাধ্যমে চরক সংহিতা সময়ের পরীক্ষায় টিকেছিল। আচার্য চরক আযুর্বেদের অন্যতম শ্রদ্ধেয় চিকিৎসক শ্রাবণের পবিত্র মাসে শুক্লপক্ষের ৫ দিনে জন্মগ্রহণ করেছিলেন বলে ধারণা করা হয়। এই শুভ দিনটি আযুর্বেদ পণ্ডিতদের দ্বারা চরক জয়ন্তী হিসেবে উদযাপিত হয়। ২০০ শতাব্দীতে আচার্য যাদবজি ত্রিকামজি আচার্য সমস্ত উপলব্ধ পাণ্ডুলিপির সাহায্যে চরক সংহিতার সম্পাদনা এবং প্রকাশ করার বিশাল কাজ গ্রহণ করেছিলেন। চরক সংহিতা শতাব্দীর সমষ্টিগত জ্ঞানকে প্রতিনিধিত্ব করে এবং এটি আয়ুর্বেদের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহ্য হিসেবে বিবেচিত হয়। আজ আযুর্বেদ সামগ্রিক স্বাস্থ্য অনুশীলনকে অনুপ্রাণিত করতে থাকে, বিশ্বব্যাপী মানুষকে প্রাকৃতিক চিকিৎসা এবং ভারসাম্যপূর্ণ জীবনধারণ গ্রহণ করতে নির্দেশ করে। অধ্যায় ১০, চরক জয়ন্তীর উদযাপন। শ্রাবণের মাসে শুক্লপক্ষের ৫ দিনে আমরা চরক জয়ন্তী উদযাপন করি। আচার্য চরককে সম্মান জানাই, আযুর্বেদের অন্যতম শ্রদ্ধেয় চিকিৎসক। তার অবদানগুলি এখনও অনুরণিত হয়, আমাদেরকে আযুর্বেদের গভীর জ্ঞান এবং স্থায়ী ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। যখন আমরা এই দিনটি উদযাপন করি, তখন আমাদের স্বাস্থ্য এবং আত্মাকে প্রাকৃতিক বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে লালন করার জন্য আযুর্বেদের নীতিগুলিকে সম্মান করা উচিত।